ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অভিযোগ স্থানীয়দের, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। উদ্বিগ্ন মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস নিউ ইয়র্ক মেয়রের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার এমন ঘটনার জন্য বিচারহীনতাকে দায়ী করেন। এদিকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর জন্য নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে শনাক্ত আরও 4 জনকে আজ গ্রেফতার করেছে পুলিশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব কবে? এ প্রশ্ন শুধু এই আন্দোলনকারীদের নয়, এ প্রশ্ন বাংলার প্রতিটি মানুষের। শাহবাগে প্রতিবাদ আর স্লোগানে মুখর প্রতিটি মানুষের দাবি একটাই, বিচার করতে হবে দেশের সম্প্রতি ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হামলার ঘটনার। যে সমস্ত পরিবারগুলো ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই তাদেরকে পুনর্বাসন করা দেওয়া হোক এবং প্রতিটা মন্দির প্রতিষ্ঠা করা হোক। মন্ত্রী সাইদুল হকের অব্যাহতি এবং সংসদ সদস্য পদ থেকে যদি অব্যাহতি না দেওয়া হয়, আগামী মঙ্গলবার সকাল 10টায় সারা দেশে একযোগে আমরা অবস্থান ধর্মঘট করব। যে চেতনাকে ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান ছিল আন্দোলনকারীদের মুখে। ধর্মের নামে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মানুষের অধিকারকে হরণ করা হয়, নষ্ট করা হয়, তখন সেই স্বাধীনতার চেতনা কখনোই সংরক্ষিত থাকতে পারে না, সেটা নষ্ট হয়েছে এবং এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। নাসিরনগরই না, সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে যে ঘটনা ঘটছে তার স্থায়ী অবসান চাই। এর আগে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন। বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে বাড়িঘর, মন্দির, বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। নারী নির্যাতন, মা বোনদের কানের দুল পর্যন্ত টেনে নিয়ে যেভাবে লুটপাট করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরনগরের হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেটা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনায় সেখানে চির ধরিয়ে দেওয়ার জন্য একটা নতুন একটা ইস্যু তৈরি করার জন্য এগুলো আমরা মনে করি তদন্তর পরে যে প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শন শেষে হামলার ঘটনায় জড়িতদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। হিন্দুপাড়া পরিদর্শন করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একটি প্রতিনিধি দলও। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা। সুগার মিলার শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 3 জন নয়, মারা গেছেন 2 জন সাঁওতাল। বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে আদিবাসী রমেশ টুডু মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সিন্টাজুরি গ্রামের আদিবাসী রমেশ টুডু রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মারা গেছেন এমন সংবাদ প্রকাশ করা হয় গণমাধ্যমে। তবে তার স্বজনরা জানিয়েছেন, ওই সংঘর্ষের সময় রমেশ টুডু বাড়িতে ছিলেন এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার মারা যান তিনি। সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে তার কোনো বাড়ি নেই বলেও জানান তারা। বউ বাচ্চা কেউ নাই, তো যত্ন করার লোকও নাই। এখন হঠাৎ করে পেটের ব্যথা বেশি হয়ে গেছে, মারা গেছে। রমেশ টুডু মানে পেটের ব্যথা দিয়ে মারা গেছে। মারামারি করেনি, ওখানেও যায়নি, গুলিও খায়নি, কিছু করেনি। এই 3 দিন থেকে ওনার সমস্যা ছিল, মাঝখানে আবার ওষুধও খাইনি,
ওই অবস্থায় এখানে এপারে ঢোকাঢুকি করতো, লাস্টে উনি মারা যায়। একটি মহল সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে উস্কানিমূলক মিথ্যা সংবাদ প্রচার করছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের। সবাই চাঁদা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। পেপারে যে নিউজ হয়েছিল তা মিথ্যা, কোনো গোলাগুলিতে মারা যায়নি। একটি মহল এই সংঘর্ষকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের জন্য, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো করে বেড়াচ্ছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর গোবিন্দগঞ্জের মাদারপুর আদিবাসী পল্লীতে আশ্রয় নেওয়া সাঁওতালদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে স্থানীয় প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। ইউনো আমাদেরকে বলতেছে এই বস্তি বাড়িতে যেন থাকতে না পারে। এখন কি করে খাবো, কোথায় পাবো কি, আমার সরকার দেখিচ্ছে না। টিওনো সাহেব এবং ওসি সাহেব বলছে আপনাদেরকে টাকা বেশি হয়ে গেছে, বেগে করে তুমি কত টাকা নিয়ে এসেছো। গত 6 নভেম্বর রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি নামে 2 সাঁওতাল মারা যান। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে গোবিন্দগঞ্জে আদিবাসী গ্রামে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ আদিবাসী ফোরাম ও জাতীয় আদিবাসী পরিষদের নেতারা। মিল কর্তৃপক্ষের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত করে শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। 2, এই মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাড়িঘর জ্বালানোর আগে যেটা করছে সেটা লুণ্ঠন, যত রকম ঘরে যা কিছুই আছে কাপড় চোপড় সমস্ত লুণ্ঠন করে নিয়ে যেতে যেতে বাকি যেটুকু থাকে সেটুকুর মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই লুণ্ঠন এবং অগ্নিসংযোগ এটা হইতেছে চরম মানবতা বিরোধী। এই মানুষগুলি ঠিক যে অবস্থায় ছিল এই ঘটনাগুলি ঘটার আগে সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক এবং ক্ষতিপূরণ কথাটা আমরা বলতে চাই, তাদেরকে যেন ত্রাণের আওতায় নিয়ে আসা না হয়। আমরা ক্ষতিপূরণ চাই তাদের জন্য, যে তারা যেন যথার্থ ক্ষতিপূরণ পান। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি মন্তব্য করেন, সরকার বিএনপিকে ভয় পায় বলে সমাবেশের অনুমতি দিচ্ছে না। মানুষ যদি একসাথে হয় ওরা মানুষকে ভয় পায়, মানুষকে ভয় পায় বলে ওরা নির্বাচন দেয় না, মানুষকে ভয় পায় বলে ওরা রেফারেন্ডাম কেড়ে নিয়েছে কনস্টিটিউশন থেকে, মানুষকে ভয় পায় বলে ওরা দূরে দূরে থাকে। ভয়টা এই জন্যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কথা আমি আগেও বলেছি যে আওয়ামী লীগ আসলে এখন দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, ব্যাংকরাপ্ট, কিচ্ছু নেই তার। এই জন্যই তাকে পুলিশের উপর নির্ভর করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়, জনগণের উপরে সে নির্ভর করতে পারে না। গোটা জাতি দেশ আজকে বিপদে আছে। এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। 7 নভেম্বর সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি সম্পূর্ণ মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে ভীত হয়ে সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল্লাহ তারা বুঝতে পেরেছেন যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, যদি এই ধারা অব্যাহত থাকে জনগণ আর কখনো এই বিএনপি জামাতের মতো অভিশপ্ত দলের দিকে আর কখনো ফিরে তাকাবে না। সেই কারণেই তারা মরিয়া হয়ে লেগেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য। আপনারা দেখুন যে বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তারা সমাবেশের জন্য এবং মাইক ব্যবহারের অনুমতি চেয়ে তারা আবেদন করেছিল। অনুমতি পাওয়ার পরে তারা আবার মিথ্যাচার করছে যে তারা নাকি আবেদন চায় না, আবেদন করে নাই। প্রবাসের সময় আরো থাকছে। 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশে বিপাকে শিক্ষার্থীরা। দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় তাদের সম্পর্ক যেন শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান শিক্ষা পদ্ধতি পরিবর্তন করে চালু করতে হবে মানবিক, সৃজনশীল ও আনন্দময় শিক্ষা। আর এজন্য পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে কারিকুলামে। পারমিতা হেমের রিপোর্টে বিস্তারিত।
বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড তৈরির দায়িত্ব পালন করেন মূলত শিক্ষকই। শুধু ক্লাসরুম নয়, এর বাইরের জগতের সাথে পরিচয় করানো সহ তার পরামর্শই ছাত্রদের জীবনের পাথেয়। কিছুটা আগের প্রজন্মের মানুষদের জিজ্ঞাসা করলেই দেখা যায় প্রত্যেকের জীবনের নির্দেশক, বন্ধু কিংবা আদর্শ হিসেবে উঠে আসে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম। পদে পদে আমার শিক্ষকরা যে আমাকে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যেভাবে গড়েছে, সেটা আমি এখন যে আমি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে, এটা তার প্রতিফলন। আমাদের কাছে শিক্ষক ছিল একটা মডেল এবং আমরা শিক্ষককে দেখেই বড় হওয়ার স্বপ্ন দেখেছি। যখনই আমি কোনো কাজ করি আসলে আমি কিন্তু তাদের ইমেজটাকেই ফলো করে আমি চলার চেষ্টা করি। তবে এ প্রজন্মের সাথে শিক্ষকদের সম্পর্ক কিছুটা যান্ত্রিকই বলতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক যেন ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ। কিছু কিছু টিচার আছে শুধু পড়াশোনার মাঝে তিনি লেকচার নেন এবং চলে যান। ভার্সিটিতে মূলত আমাদের টিচারদের সাথে ক্লাসরুমের বাইরে তেমন ইন্টারেকশন হয় না। ওনারা শুধুমাত্র ক্লাসে আসেন, ক্লাসে আসার পরে কিছু কিছু আমাদের পড়াশোনা করেন, বাস এতটুকু সীমাবদ্ধ। ছাত্র শিক্ষক সম্পর্কের এই পরিবর্তনের জন্য এককভাবে দায়ী করা যাবে না কাউকেই। বেড়েছে ছাত্র সংখ্যা, আর শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে ছাত্র শিক্ষক সম্পর্ক এখন অনেকটাই যান্ত্রিক। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা ঢুকে গেছে এবং শিক্ষা অনেকটা কেনা বেচার সামগ্রীতে পরিণত হয়েছে। শিক্ষা এখন আনন্দের ব্যাপার না, শিক্ষা সৃষ্টিশীলতার ব্যাপার না, শিক্ষা হচ্ছে একটা যান্ত্রিক বিষয়ে পরিণত হয়েছে। যেহেতু আনন্দ নেই, কাজেই এর মধ্যে শিক্ষার্থীরাও এর প্রতি আকৃষ্ট হয় না। শিক্ষাবিদরা মনে করেন এ অবস্থার পরিবর্তনের জন্য কারিকুলামে আনতে হবে পদ্ধতিগত পরিবর্তন। ছাত্র শিক্ষক সম্পর্কটা একটু নিবিড় হওয়া দরকার এবং শিক্ষা কারিকুলামে এর একটা পরিবর্তন আসা উচিত। এটা হচ্ছে দুজনের মধ্যে একটা আন্তঃযোগাযোগ, একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার সময়। এই সময়টা যদি শিক্ষার্থীরা হেলায় ফেলায় হারায় বা শিক্ষকরা যদি সেই সুযোগটা না দেয়, তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের এই আদর্শটা আমরা তাদের মধ্যে দেখব না। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। দু গ্রুপের দ্বন্দ্বের জের ধরে রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 18 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকেল 3টার মধ্যে হল ছেড়ে যায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার একটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দু গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হুট করে হল ছাড়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েন শিক্ষার্থীরা। সবাই যেহেতু একসাথে চলে যাচ্ছে, ট্রেনের টিকিট পাওয়ার তো অবশ্যই সমস্যা হবে। আমরা টিকিটের খোঁজ করছি, টিকিটও নাই। পরীক্ষা আমাদের আরো 22 তারিখ শুরু হওয়ার কথা, এটা পিছিয়ে যেতে পারে, এটা একটা সমস্যা আমাদের। কয়েকজন ছিল নিজেদের মধ্যেই ভুল বুঝাবুঝি হোক আর অন্য কোনো কারণেই হোক, তাদের মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এবং পরবর্তীতে তাদের সমর্থনে অন্যান্য ছেলেরাও এগিয়ে আসে। তো এরকম পরিস্থিতিতে আমরা বিবেচনা করছি যে আপাতত আগামী 1 সপ্তাহ আমাদের শিক্ষা কার্যক্রমটা স্থগিত করে দেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কুমিল্লার ময়নামতির কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 8 দেশের প্রতিনিধিরা। কমনওয়েলথ ডে উপলক্ষে শুক্রবার ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে এতে অংশ নেন তারা। এর মধ্যে ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ফ্রান্স, স্পেন, মালয়েশিয়ার প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও 33 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ রাশেদ আমিন। তারা কমনওয়েলথ যুদ্ধ সমাধির পাশে হলিক্রসের পাদদেশে শ্রদ্ধা নিবেদন করে নিহত সৈনিকদের স্মরণ করেন। এছাড়া নিহতদের শ্রদ্ধায় নীরবতা পালন করেন তারা। 1941 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 737 জন সৈনিককে ময়নামতির যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। প্রতি বছরই এই দিনে তাদের স্মরণে শ্রদ্ধা জানায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ফিলিস্তিনের। বাংলাদেশের জন্মলগ্নে এ সম্পর্কের বীজ বপন করেছেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক ইয়াসির আরাফাত। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি চার্চ দ্য অ্যাফেয়ার সিডিএ ইউসেফ এসওয়াই রামাদান। তিনি বলেন, একাধিকবার বাংলাদেশ সফরে এসে ফিলিস্তিনের সাবেক এই প্রেসিডেন্ট যে বন্ধুত্বের সূচনা করেছিলেন, তার মৃত্যুর 12 বছর পর এখনো সে সম্পর্ক অটুট রয়েছে। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে, আর সে লক্ষ্যে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
Whatever we ask Bangladesh to do, they will do. They never hesitate to help and support us. কোনো অনুরোধ করা ছাড়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের সমস্যা সমাধানে কথা বলেছেন। এটা ফিলিস্তিনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ। যে বন্ধুত্বের বীজ বপন করেছিলেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের বন্ধু প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত। Was one of the guests. She gave her speech. প্রবাসের সময় আরো থাকছে। ফেভারিট ঢাকা ডায়নামাইটসকে আটকে দিল রাজশাহী কিংস। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার টানা হার। প্রথম জয়ের স্বাদ পেল বরিশাল। ভারতীয় সন্ত্রাসী আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার দাউদ মার্চেন্টকে বাংলাদেশ থেকে মুম্বাইয়ে নেওয়া হয়, এমন খবর প্রকাশ করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণ। এর আগে গত রোববার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তার অবস্থান নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। খবরে বলা হয়, ইন্টারপোলের সহায়তায় সীমান্তে দাউদ মার্চেন্টের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফ এর হাতে আটক হন দাউদ মার্চেন্ট। এ ব্যাপারে ভারতীয় পুলিশের যুগ্ম কমিশনার সঞ্জয় সাক্সেনা জানান, জিজ্ঞাসাবাদের পরই বিএসএফ জানতে পারে তিনি মুম্বাইয়ের গুলশান কুমার হত্যা মামলার আসামি দাউদ মার্চেন্ট। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মডেল এবং যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার রোল মডেল, এটা আমরা এই এশিয়ান মিনিস্টার কনফারেন্সে তুলে ধরতে সক্ষম হয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য শুনেছেন নিশ্চয়ই আপনারা। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, তিনি অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের এই করণীয়গুলি বিশ্বের বিভিন্ন দেশকে অনুসরণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ নেতাকর্মীরা। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও অংশ নেন। পরে বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনি ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিদেশি শক্তিগুলো ভারতীয় উপমহাদেশের নানা অঞ্চলে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে সন্ত্রাসের ঘাঁটি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ও ভারতের রাজনীতিবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির মৈত্রী উৎসবে যোগ দিয়ে তারা এ মন্তব্য করেন। সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতার শিকার কারা হয়? শিশুরা আর মহিলারা, নারীরা। কারা করে? মুষ্টিমেয়। আর আপনারা জানবেন, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা আর চোরাই চালান এখন মারাত্মকভাবে বেড়ে গেছে। যে বৈদেশিক শক্তিগুলি বাংলাদেশকে, ভারতকে শুধু নয়, ভারতীয় উপমহাদেশটাকে একটা টেররিজমের ঘাঁটি করার চেষ্টা করছে, আজ তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। জঙ্গি এবং সন্ত্রাস এটা কিন্তু মুদ্রার এপিঠ এবং ওপিঠ। লক্ষ্য হলো তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষকে হত্যা করা, সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করা। সন্ত্রাসকে প্রতিরোধ করতে হলে অন্যান্য সকল ধরনের পদক্ষেপের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই কিন্তু একটি মৈত্রীর বন্ধন, একটি সেতু বন্ধন রচনা করা যায়। এবার প্রবাসের খবর। আগামী ৩০ নভেম্বর কাতারে অবৈধ অভিবাসীদের ৩ মাসের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হবে। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক হওয়া অভিবাসীদের ৩ বছরের জেল ও ৫০,০০০ রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ অবস্থায় আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই অবৈধ প্রবাসীদের কাতার ছাড়ার পরামর্শ দেন বাংলাদেশি দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের গেল ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হবে আগামী ৩০ নভেম্বর। যেসব বিদেশি নাগরিক ২০০৯ সাল থেকে বেআইনিভাবে কাতারে অবস্থান করছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো ধরনের আইনি বাধা ছাড়াই কাতার ছাড়তে পারবেন। আমি কাতারে আসছি
দিব 3 বছর। 3 বছরের মালিক বেতন দেয় টেবিল করে টাকা নেওয়ার পরে 3 দিন বন্ধ করে দিয়েছে। এরপরে যোগাযোগ করতে পারি নাই, সেই জন্য আমি চলে যেতে চাই। কাতারে 27 মাস কাজ করছি, একটু প্রবলেম হয়েছিল, তো এখন বাংলাদেশ এম্বাসিতে আইসা প্রবলেম সলভ হয়েছে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার অনুরোধ জানিয়েছেন কাতার কমিউনিটি নেতারা। বাংলাদেশে যারা অবৈধভাবে আছে তারা দেশে যাওয়াটা উত্তম। এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ ক্ষমার ডেট 30 নভেম্বর 2016 এর মধ্যেই চলে যাওয়া উত্তম। এবং ফাইন্যান্সিয়াল যদি তাদের কোনো সমস্যা থাকে আমরা কমিউনিটির যারা আছি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। যেসব অবৈধ বাংলাদেশি কাতার ছাড়তে চান তাদেরকে 30 নভেম্বরের মধ্যে কাতার ত্যাগ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি শ্রমিক সহ অন্য দেশের শ্রমিকরা যারা অবৈধ আছেন তারা যদি চলে যান নিজ নিজ দেশে, তাহলে কাতার কোনো বাধা দেবে না এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেবে না। এবং যেটা আসল কথা হলো তারা আবার কিন্তু বৈধ শ্রমিক হিসাবে যে কোনো সময় কাতারে প্রবেশ করতে পারবে এবং আমরা এমবাসির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছি। কাতারে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ও বিমানের টিকিট সহ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে সিলা সফরজেল সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলেছে কাতার কর্তৃপক্ষ। সময় সংবাদ, কাতার। ঢাকা কলকাতা রুটে বর্ধিত নতুন মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যাত্রার উদ্বোধন করেন। এ সময় কলকাতার চিতপুর আন্তর্জাতিক রেল স্টেশনে দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় রেল বোর্ডের নির্বাহী পরিচালক মনোজ কুমার শ্রীবাস্তব বলেন, দিন দিন মৈত্রীর যাত্রী সংখ্যা বাড়ায় রেলের নিরাপত্তার পাশাপাশি আরও আধুনিকীকরণ করা হবে। ট্রেনটিতে প্রতিদিন কমপক্ষে 85% আসন যাত্রীদের দখলে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পরে 231 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কলকাতা ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্লাস দ্য রিপাবলিক চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফ্রান্স শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্স শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের অবিলম্বে গ্রেফতার এবং মৎস্য সম্পদ মন্ত্রীর অপসারণের দাবি করেন। সব হিসাব নিকাশ পাল্টে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে চলছে আলোচনা বিশ্লেষণ। কেউ কেউ মনে করছেন ফ্রান্সে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র নারীর ক্ষমতায়নের কথা বললে খোদ তাদের দেশের জনগণই নারীকে নেতৃত্বে দেখতে চায় না। আমেরিকাবাসী সবচেয়ে নারী ক্ষমতায়নের কথা বলে, সব সময় নারীদের অগ্রাধিকারের কথা বলে, কিন্তু এই প্রথমবারের মতো দেখলাম আসলে ওরা মন থেকে এগুলা বলে না, ওরা মুখ দিয়ে বলে যে নারী ক্ষমতায়নের কথা। এই প্রথমবারের মতো দেখলাম আসলে এটা সত্যি, ওরা ভিতর থেকে নারীদেরকে সর্বোচ্চ জায়গায় ওরা পছন্দ করে না। তো হিলারি ক্লিন্টন ফেল করাতে আসলে এটাই প্রমাণিত হলো। প্রবাসী বাংলাদেশি যারা আমরা আছি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে আমরা আছি, আমাদের একটু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা যার যার দেশে তার তার প্রসেসে যার যার কার্যক্রম নিয়ে আছি। এটাও আমাদের একটা সময়ের সঙ্গে অ্যাডাপ্টেশন আসবে, অত ভয়ের কিছু নেই। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা সাহস নিয়ে আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করলে এই সকল রাজনীতি যারা বিভিন্ন ক্ষেত্রে আমরা হয়তো এক্সপোজ, তাদের তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মেডস্কিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্কশপ। শুক্রবার দুপুরে ঢাকা সিটি কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা চিকিৎসকদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন। এছাড়া ডাক্তারদের বিভিন্ন পেশাগত সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা। ওয়ার্কশপে ডাক্তার রোগীর সুসম্পর্ক বজায় রাখতে ডাক্তারদের আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বৈচিত্র্যময় বিয়ের সাজসজ্জা ও পোশাক নিয়ে রাজধানীতে চলছে 4 দিনব্যাপী ফ্যাশন মেলা। গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে আয়োজিত মেলায় নয়াদিল্লি, কলকাতা, লাহোর সহ বাংলাদেশের বিভিন্ন বুটিক হাউস অংশ নিয়েছে। ক্রেতা চাহিদা অনুযায়ী দেশের স্টলগুলোতে ভারতীয় শাড়ি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া লেহেঙ্গা, গাউন ও সালোয়ার কামিজের স্টলগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক।
জুয়েলারি সামগ্রীর স্টলগুলোতেও রয়েছে দেশি বিদেশি ডিজাইনের সমন্বয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত এই মেলা চলবে। উইন্টারের কালেকশন আসবে, ওগুলো ভালো লাগছে। তারপরে হচ্ছে ওই যে এমব্রয়ডারি করা, ওগুলো ভালোই আছে। আমি ভাবলাম যে কয়েকটা দেশের পার্টিসিপেন্টের এসেছে, নতুন নতুন কি কালেকশন আছে এটা দেখার জন্য, জানার জন্য আসে আর কি। সামনে ওয়েডিং সিজন, আমরা এটাকে মাথায় রেখে আসলে করছি, এবং উইন্টার একটা ইস্যু, দুইটা মিলিয়ে আমরা কিছু গাউন, নতুন ধরনের কিছু কামিজ, ওয়েডিং সিজনের কিছু ওয়েডিং কামিজ, গাউন, এই ধরনের কাপড়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবারে ফেয়ারে। সপ্তম বছরে পদার্পণ করল বেসরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশন। সংবাদ ও বিনোদন নির্ভর এই টেলিভিশন বাংলার প্রতিচ্ছবি স্লোগান নিয়ে সম্প্রচারে আসে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় টেলিভিশনটির প্রধান কার্যালয়ে। এছাড়া নাটক, সিনেমা সহ দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম প্রহরে কেক কেটে দিনের কর্মসূচির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন নির্বাচন পরবর্তী পরিস্থিতির খবর। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হলেও শিগগিরই তা কমবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের জয়ের পর হিলারির অভিনন্দন ও হোয়াইট হাউসে ওবামা ট্রাম্পের বৈঠকের পর এ আভাসই পাওয়া যাচ্ছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের পরিকল্পনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় মার্কিন নির্বাচন পরবর্তী খবর জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিয়ে মানুষের সংখ্যা কমে এলেও ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদী স্লোগানের উত্তাপ কমেনি। আমি হিলারির পক্ষে ছিলাম, তার প্রচারণায় আমি যোগ দিয়েছি। ট্রাম্প কিছুতেই আমাদের প্রেসিডেন্ট হতে পারে না। ট্রাম্প যতদিন না সরে দাঁড়াবেন আমরা আন্দোলন চালিয়ে যাব। ট্রাম্পের ঘোষিত শিক্ষানীতি ও বর্ণবাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা। বিশ্লেষকেরা অবশ্য বলছেন বিক্ষোভের উত্তাপ যুক্তরাষ্ট্রের শীতকাল আসার আগে নিভে যাবে। ফল ঘোষণার পর হিলারির বক্তব্য এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে বারাক ওবামার বরণ সেই ইঙ্গিতই দেয় তারা এখন পরাজয়ের পোস্টমর্টমের দিকে নজর দেবে। এটা জনগণের রায়, জনগণ তাকে ভালো মনে করেছে, তাকে রায় দিয়েছে, এই সমাজ সেটা মেনে নিবে এবং তাকে মানে নেতা হিসাবে নিয়ে, প্রেসিডেন্ট হিসাবে নিয়ে এই সমাজ, এই দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যে ইমেজ দিয়ে উপস্থিত হয়েছিলেন, এখন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি সংবিধান ও যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে যেতে পারবেন না বলে মত দিলেন রিপাবলিকান পার্টির রাজনীতির একজন পর্যবেক্ষক। লোকাল স্টেট সিনেটর এবং কাউন্সিলম্যান তারা একটা ইউনিটি সমাবেশ ডাকছে এখানে ডাইভার্সিটি প্লাজাতেই, বিকেলে সেটা হবে এবং সেখানে সব ডেমোক্রেট পার্টির লোকজন সমবেত হয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এবং এই শক্তিটাকে ধরে রেখে পার্টিকে সুসংহত করা যায় আগামী দিনের জন্য, আমি মনে করি যে সেটা সফলকাম হবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডেমোক্রেটদের এখন আত্ম অনুসন্ধানের কাজ শুরু করা প্রয়োজন, যে কি করে একটি সম্ভাব্য বিজয় পরাজয় রূপ নিল এবং তাদের লক্ষ্য স্থির করা উচিত 2018 সালে যে কংগ্রেসের নির্বাচন হবে সেখানে ডেমোক্রেটদের আবার প্রাধান্যকে ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকেও পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে, যে ডোনাল্ড ট্রাম্প এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতান্ত্রিক ঐতিহ্য, সেই গণতান্ত্রিক ঐতিহ্য কতটা অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারেন সেই দিকটিও উপরও কিন্তু নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের আগামী দিনের রাজনীতি। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প ও ওবামার বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন বিভিন্ন বয়সী মানুষ। বিক্ষোভের সময় ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড ও ব্যানার বহন করে বিক্ষোভকারীরা। ওয়াশিংটন ডিসির পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই ক্যালিফোর্নিয়া, মেরিল্যান্ড, টেনেসি, অ্যারিজোনা, টেক্সাস, অরিগন, ইলিনয় সহ বিভিন্ন রাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে অরিগনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় 29 জনকে আটক করা হয়।
বুধবার থেকে চলা এই বিক্ষোভের ব্যাপকতা বেড়েই চলেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আলাদাভাবে বিক্ষোভের পাশাপাশি রাস্তা অবরোধ করে রাখে। এদিকে আগামী 19 ডিসেম্বর ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরা ট্রাম্পের বিপরীতে হিলারিকে সমর্থন দিলে এখনও ডেমোক্র্যাট প্রার্থীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে একটি ক্ষীণ সম্ভাবনার কথা তুলে ধরেছে নিউ ইয়র্ক পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে ট্রাম্প প্রশাসনের যে কোনো মুসলিম ও অভিবাসন বিরোধী আইনের বিরুদ্ধে নিউ ইয়র্কবাসীকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। We, for example, believe fundamentally নিউ ইয়র্কে থাকা অন্যদের মতো বৈধ কাগজপত্রহীন শ্রমিকদেরও কিছু অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অনেক আইনই আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেগুলো বিবেচনায় রেখেই বলছি, আপনাদের রক্ষায় নিউ ইয়র্ক প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আগে নাগরিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়ে থাকি আমরা। সুতরাং ট্রাম্পের পূর্ববর্তী বিভিন্ন বক্তব্যে মুসলিমদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। we have to ensure খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। আসরে প্রথম জয়ের দেখা পেল রাজশাহী কিংস। সাঙ্গা মাহেলার ঢাকা ডায়নামাইটসকে 6 উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 138 রান করে ঢাকা। জবাবে 11 বল বাকি থাকতে দারুণ জয় তুলে নেয় রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। দলীয় 43 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে স্বাগতিকদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার 46 বলে 59 রানের ইনিংসে 138 রানের পুঁজি পায় ডায়নামাইটস। মিরাজ ও সামিত প্যাটেল নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি কিংসরাও। দলীয় 27 রানে 2 ওপেনারকে হারায় তারা। তবে সাব্বির ও সামিত প্যাটেল কক্ষপথে রাখেন রাজশাহীকে। সাব্বির রহমানের 31 ও সামিত প্যাটেলের অপরাজিত 44 রানে ভর করে আসরের প্রথম জয় পায় রাজশাহী। এই ম্যাচে বিপিএল এর প্রথম বোলার হিসেবে 50 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। We didn't do very well, but this year he had instructed us to make it. এদিকে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বরিশাল বুলস। মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 6 উইকেটে হারিয়েছে মুশফিকের বরিশাল বুলস। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 129 রান করে কুমিল্লা। জবাবে 9 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন সেসার পেরেরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের হতাশ করে 25 রানে প্যাভিলিয়নে ফেরেন 2 ওপেনার ইমরুল কায়েস ও খালিদ লতিফ। ভালো খেলতে থাকা নাজমুল হোসেন শান্তর রান আউটের পর লিটন, ইমাদ ওয়াসিম ও নাহিদুলও দ্রুত ফিরলে 73 রানে 6 উইকেট হারায় কুমিল্লা। তবে স্যামুয়েলসের 48 ও সোহেল তানভীরের অপরাজিত 30 রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় মাশরাফির দল। জবাব দিতে নেমে দলীয় 19 রানে দিলশান মুনাবিরার উইকেট হারালেও শামসুর রহমান ও মালানের ব্যাটে ভালোভাবেই এগোতে থাকে বরিশাল। পরে মুশফিক ও পেরেরার 49 রানের জুটিতে জয় অনেকটাই নিশ্চিত হয় বরিশালের। 33 রান করে মুশফিক আউট হলেও পেরেরার অপরাজিত 34 রানে কুমিল্লার বিপক্ষে প্রথম জয় পায় বরিশাল। দেশের ফুটবলের খবর। আবারও পয়েন্ট খুঁয়েছে ঘরোয়া লিগের একমাত্র ট্রেবল জয়ী দল শেখ রাসেল ক্রীড়াচক্র। এবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে মানিকের শিষ্যরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের বল দখলে এগিয়ে ছিল শেখ রাসেলই। 10 মিনিটে আবাহনীর ডি বক্সের মধ্যে বাড়ানো বল পায়ে লাগাতে ব্যর্থ হন রুমন হোসেন। 33 মিনিটে চট্টগ্রাম আবাহনীর সেন্ট পিউক্সের বল ক্লিয়ার করে এ যাত্রায় রাসেলকে রক্ষা করেন সাইদ হাসান। প্রথমার্ধের শেষের দিকে শেখ রাসেলের রুমনের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম। দ্বিতীয়ার্ধের 67 মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন শেখ রাসেলের সেবাস্টিন থুরিওরি। 6 মিনিট পরে সাখাওয়াত রনি আরও একটি সহজ সুযোগ নষ্ট করলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু দলকে। এ ড্রয়ে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো চট্টগ্রাম আবাহনী। সমান সংখ্যক ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রাসেল রয়েছে 10ম স্থানে। প্রচুর দর্শক আজকের দ্বিতীয় দিনে রহমান হুসাইন সামনে বাড়িয়ে আছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, কিন্তু ওখানে কড়া মার্কিং রেখেছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দুপাড়ায় হামলার ঘটনার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ।
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর নতুন ষড়যন্ত্র চলছে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গোবিন্দগঞ্জে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে আদিবাসী নিহতের সংখ্যা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। অভিযোগ স্থানীয়দের, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি। শিক্ষার বাণিজ্যিকীকরণে বাড়ছে শিক্ষক ও শিক্ষার্থীর দূরত্ব। পদ্ধতিতে পরিবর্তন এনে সৃজনশীল ও আনন্দময় শিক্ষা চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। 30 নভেম্বর শেষ হচ্ছে কাতারে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা। শাস্তি এড়াতে অবৈধ প্রবাসীদের দেশে ফেরার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অব্যাহত। উদ্বিগ্ন মুসলিম ও বৈধ কাগজপত্রহীন শ্রমিকদের পক্ষে থাকার আশ্বাস নিউ ইয়র্ক মেয়রের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16244 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16244 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।